ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু অধ্যায় আসে যা একটা গোটা অঞ্চলের ভাগ্যই বলা যায় পুরোপুরি বদলে দেয়। বাংলার ইতিহাসে ঠিক এমনই এক অধ্যায়ের নাম হল দ্বৈত শাসন। চলুন আজ আমরা এই ব্যবস্থাটাকেই একটু কাছ থেকে দেখি। মানে এটা এমন এক অদ্ভুত সিস্টেম ছিল যেখানে ক্ষমতা একজনের হাতে কিন্তু সব দায়িত্ব আবার আরেকজনের। আর এর ফল, এর চরম মূল্য দিতে হয়েছিল বাংলার সাধারণ মানুষকে। এই ব্যবস্থার গোড়ার সমস্যাটা কি ছিল তা এই দুটো কথাতেই একদম পরিষ্কার। একদিকে বাংলার নবাব, যার কাঁধে রাজ্য চালানোর সব দায়িত্ব কিন্তু হাতে কোনো ক্ষমতাই নেই। আর অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের হাতেই আসল ক্ষমতা কিন্তু কোনো দায়িত্ব নিতে তারা রাজি নয়। কি অদ্ভুত একটা পরিস্থিতি, তাই না? তো প্রশ্ন আসতেই পারে যে একটা বিদেশি ব্যবসায়ী কোম্পানি হঠাৎ করে এত ক্ষমতা পেল কি করে। এর উত্তরটা খুঁজে পেতে হলে আমাদের একটু ইতিহাসের পেছনে যেতে হবে, বিশেষ করে বক্সারের যুদ্ধের ঠিক পরের সময়টায়। দেখুন, বক্সারের যুদ্ধে হেরে গিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তখন খুবই দুর্বল অবস্থায়। আর ঠিক সেই সময়েই মানে ১৭৬৫ সালে মীর জাফর মারা গেলেন। ইংরেজরা এই সুযোগে তার ছেলে নাজিমুদ্দৌলাকে সিংহাসনে তো বসালো, কিন্তু একটা বড় শর্ত দিয়ে। শর্তটা কি? কোম্পানিকে কোনো শুল্ক ছাড়াই ব্যবসা করার সুযোগ দিতে হবে। রবার্ট ক্লাইভ কিন্তু এই পুরো পরিস্থিতির সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন। তিনি সরাসরি সম্রাটের কাছ থেকে বাংলা, বিহার আর উড়িষ্যার দেওয়ানি আদায় করে নিলেন। দেওয়ানি মানে হচ্ছে খাজনা বা রাজস্ব আদায়ের পুরো ক্ষমতা। তাহলে এই যে দেওয়ানি লাভ হলো, এর ফলে যে দ্বৈত শাসন চালু হলো, সেটা আসলে ঠিক কেমন ছিল? চলুন এবার এর ভেতরের গঠনটা একটু ভালো করে বোঝা যাক। খুব সহজ করে বললে দ্বৈত শাসন মানে হল একই জায়গায় দুই কর্তৃপক্ষের শাসন। বাংলার ক্ষেত্রে এই দুই পক্ষ ছিল নবাব আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর ফলে যা হলো, শাসন আর দায়িত্ব দুটো আলাদা ভাগে ভাগ হয়ে গেল, আর তাতেই তৈরি হলো এক নজিরবিহীন পরিস্থিতি। এই টেবিলটা দেখলেই পুরো বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, নবাবের হাতে ছিল নিজামাতের দায়িত্ব, মানে বিচার করা, আইন শৃঙ্খলা রক্ষা, দেশ চালানো, এই সব। কিন্তু তার ক্ষমতা স্রেফ নাম মাত্র। অন্যদিকে কোম্পানির হাতে ছিল দেওয়ানি, মানে টাকা পয়সার সব ক্ষমতা, খাজনা আদায়, দেশের প্রতিরক্ষা, ব্যবসা বাণিজ্য। অর্থাৎ আসল ক্ষমতাটা ছিল কোম্পানির হাতেই। আচ্ছা, টাকা আর সেনাবাহিনী ছাড়া কি কোনো শাসক দেশ চালাতে পারে? ক্ষমতার এই অদ্ভুত ভাগাভাগি শুধু একটা জটিল পরিস্থিতি তৈরি করেনি, এটা বাংলার রাজনৈতিক আর প্রশাসনিক ব্যবস্থাকে একেবারে ভেঙে দিয়েছিল। আর এর ফল যা হওয়ার ছিল ঠিক তাই হল। টাকা পয়সার অভাবে নবাবের প্রশাসন তো প্রায় অচল হয়ে গেল। কোম্পানির কর্মচারীরা, যারা এদেশের রীতিনীতি কিচ্ছু বুঝত না, তারাও প্রশাসনিক কাজে নাক গলাতে শুরু করল। এতে জটিলতা আরও বাড়ল। আর নবাবের কর্মচারী থেকে শুরু করে কোম্পানির লোক সবাই তখন নিজেদের আখের গোছাতে ব্যস্ত। দুর্নীতি পৌঁছে গেল চরমে। আর এর পরিণতিতে পুরো বাংলা জুড়ে আইন শৃঙ্খলা বলে আর কিছুই রইল না। এবার আসা যাক অর্থনৈতিক দিকের কথায়, যা ছিল বাংলার সাধারণ মানুষের জন্য আরও অনেক বেশি ভয়াবহ। এক কথায় বলতে গেলে এটা ছিল বাংলার সম্পদ লুট করার একটা সরকারি আয়োজন। চুক্তি অনুযায়ী কোম্পানি মুঘল সম্রাটকে বছরে ২৬ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আর নবাবকে তার পুরো প্রশাসন, বিচার বিভাগ আর অন্যান্য সব খরচ চালানোর জন্য বছরে দেওয়া হতো ৫৩ লক্ষ টাকা। কিন্তু আসল খেলাটা ছিল অন্য জায়গায়। কোম্পানি বাংলা থেকে যে পরিমাণ রাজস্ব আদায় করত, তা এই দুটো অঙ্ক যোগ করলেও তার চেয়ে বহু গুণ বেশি ছিল। সম্রাট আর নবাবকে তাদের ভাগ দেওয়ার পর যে বিশাল পরিমাণ টাকা বেঁচে যেত, তার পুরোটাই সোজা চলে যেত কোম্পানির পকেটে। এভাবেই শুরু হল বাংলা থেকে ইংল্যান্ডের সম্পদ পাচারের এক কালো অধ্যায়। এই ভয়ঙ্কর শোষণের প্রথম শিকার হল বাংলার সাধারণ মানুষ। কৃষকদের উপর চাপানো হল অসংখ্য করের বোঝা। ফসল বেচতে বাধ্য করা হতো খুব কম দামে। বাংলার যে বিখ্যাত রেশম আর তাঁতশিল্প ছিল, তা প্রায় ধ্বংস হয়ে গেল, কারণ ইংরেজরা নিজেদের দেশের শিল্প বাঁচাতে বাংলার কাপড়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। আর কোম্পানির একচেটিয়া ব্যবসার দাপটে দেশীয় ব্যবসায়ীরা পথে বসে গেল। এই যে রাজনৈতিক বিশৃঙ্খলা আর অর্থনৈতিক শোষণের চূড়ান্ত ফল ছিল বাংলার ইতিহাসের অন্যতম এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। ১৭৭০ সাল, বাংলা ক্যালেন্ডারে তখন ১১৭৬ সাল। ঠিক এই সময়েই বাংলায় নেমে এলো এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ, যা ইতিহাসে ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত হয়ে আছে। এই দুর্ভিক্ষের ভয়াবহতা সত্যি বলতে কল্পনা করাও কঠিন। তখনকার হিসেবেই ভাবা যায় বাংলার মোট জনসংখ্যার প্রায় ১/৩ মানুষ। সংখ্যাটা প্রায় ১ কোটির কাছাকাছি।
এতগুলো মানুষ শুধু খাবারের অভাবে মারা গিয়েছিল। সেই সময়ের পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল তা কোম্পানিরই এক প্রতিনিধি রিচার্ড বেচারের একটা কথাতেই বোঝা যায়। তিনি লিখেছিলেন, জীবিত মানুষ মরা মানুষকে খাচ্ছে। এটা কোনো গুজব নয়, এটাই চরম সত্যি। দায়িত্বহীন ক্ষমতা যে কী পরিমাণ সর্বনাশ করতে পারে, এটাই ছিল তার প্রমাণ। তো পুরো সময়টা যদি আমরা এক নজরে দেখি, এই ধ্বংসের খেলা শুরু হয়েছিল ১৭৬৫ সালে। এর চরম পরিণতি হিসাবে ১৭৭০ সালে এলো সেই ভয়াল দুর্ভিক্ষ, আর শেষে ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস এই ব্যবস্থা তুলে দিতে বাধ্য হন, কারণ তিনি বুঝেছিলেন যে এই ব্যবস্থা চলতে থাকলে বাংলা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বাংলার দ্বৈত শাসনের ইতিহাস আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়, যা আজকের দিনেও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। যখন একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষমতা একটা দেশের সরকারের চেয়েও বেশি হয়ে যায়, তখন সাধারণ মানুষের সুরক্ষার দায়িত্বটা আসলে কার? প্রশ্নটা ভাবার জন্য রইল।